লেখক জয়দেব গুপ্তর জোয়ার ভাটা। সেই ফ্রক পরা বয়স থেকে গান শিখতাম। সবাই বলতো রিয়ার গানের গলাটা খুব ভালো। ছোটখাটো অনুষ্ঠানেও গান গেয়েছি। তারপর যখন ফ্রক ছেড়ে শাড়ি উঠল অঙ্গে, ততদিনে গলাটা আরও পরিষ্কার হয়েছে। একসময় যখন বিয়ের বয়স হলো, বাড়ি থেকে পাত্র খোঁজা শুরু হলো। আমার শুধু একটাই দাবি ছিল, বাবাকে বলেছিলাম এমন বাড়িতে যেন বিয়ে হয় যেখানে আমার গানের চর্চা বজায় থাকে। শেষে উত্তর কলকাতার এক সাংগীতিক পরিবারেই আমার বিয়ে ঠিক হলো। শুনলাম ওই বাড়িতে পুরুষানুক্রমে গান বাজনার চর্চা, এবং পাত্রপক্ষ কথা দিলেন আমার গান শেখা, গান গাওয়া অব্যাহত থাকবে। বিয়ে হয়ে এসে জানলাম এই সিংহরায় পরিবারের পারিবারিক ব্যবসা। এনারা সরকার অনুমোদিত মিলিটারি সাপ্লায়ার। অস্ত্র শস্ত্র ছাড়া প্রায় সব কিছুই, মানে ব্যক্তিগত জীবনে যা যা লাগে সবই সাপ্লাই দেয়। সুতরাং অর্থের অভাব নেই। সুর জ্ঞান এদের পরিবারের রক্তে। সবাই গান বাজনা ভালোবাসে আর পারেও। তবলাও বাজায় কেউ কেউ। আমার একটা স্বপ্ন পূর্ণ হলো। আরও একটা বিষয় আমার খুব ভালো লাগলো, এরা মুক্তমনা, বাস্তববাদী, গোঁড়ামি বা কুসংস্কারে আচ্ছন্ন নয়। তাই পুরুষ নারীর বিভেদ নেই। সবাই ভীষণ রকম মানবিক। বাড়িটা পুরনো ধাঁচের, মাঝখানে বিস্তৃত উঠোন, শান বাঁধানো, আর সেই উঠোনের চারপাশে শোবার ঘর, রান্নাঘর, বাথরুম, অতিথিদের গেস্ট রুম। এমনকি একটা ঘরকে এরা বলে বাইরের ঘর। উত্তর কলকাতার ভাষায়। দোতলাতেও বেশ কয়েকটা ঘর। আমাকে নিয়ে 10 জন সদস্যের জন্য 9টা ঘর। পঞ্চম দিনে হঠাৎ দেখি কে যেন একটা হারমোনিয়াম আর তবলা নিয়ে সেই বিখ্যাত বাইরের ঘরে সাজিয়ে রাখলো। আর তারপরেই দল বেঁধে অনেকেই চলে এলো সেখানে। প্রথমেই গান ধরলেন আমার কাকা শ্বশুর, এ মেরে জোহর যাবি। কে একজন ছুটে গিয়ে কাকিমাকে বলে এলো, কাকিমা সময় করে একটু এসো, প্রথম গানের নিবেদন তোমার জন্য। ভ্যাট, কাকিমার সঙ্গে আর কি হচ্ছে? না গো, সত্যি বলছি, কাকার ভাব এসে গেছে। পাকামি করিসনি, যা পালা। বোঝা গেল এদের পারিবারিক সম্পর্কগুলো খুব মধুর। আমার ফাজিল ননদ, মানে কাকার মেয়ে, এসে কানে কানে বলে গেল, চিন্তা করো না বৌদি, দাদা আসছে, বাপ্পাও গান শোনাবে রিয়ার জন্য। আমার বরের ডাক নাম বাপ্পা। কি হচ্ছে কি তিন্নি, কেউ শুনতে পাবে। শুনুক না, শুনতে তো পাবেই। যখন দাদা, মানে তোমার বর, তোমাকে উদ্দেশ্য করে কিছু গাইবে, তখন তো সবাই শুনবে। সবাই একে একে গান শোনালো, কখনো একা, কখনো দল বেঁধে। হ্যাঁ, আমার বর সুমিত, যার ডাক নাম বাপ্পা, সেও এসে হারমোনিয়াম ধরলো, সঙ্গে তপুর তবলা। আমার জ্যাঠতুতো দেওর কমল বলল, একটা ভালো দেখে প্রেমের গান গাইবে দাদা। ভাই বোনের মধ্যে আমার জ্যাঠতুতো ননদ কেয়া বিবাহিত, সব থেকে বড়, তাই সে দিদি। আর তারপরেই আমার বর, তাই সে ভাই বোনেদের দাদা। আমার বর জিজ্ঞাসা করলো, প্রেমের গান শুনবি? হ্যাঁ, অন্তত তোমার নববিবাহিতার জন্য। আর তখনই বাপ্পা গান ধরলো। মায়ের পায়ের জবা হয়ে উঠল ফুটে মন। সবাই হই হই করে উঠল। নতুন বিয়ের পরে এই গান চলবে না, অন্য গান, অন্য গান চাই। হাসি, গান, আড্ডা আর হই হই করা এদের পারিবারিক অভ্যেস। আমিও হেসে ফেললাম। আর শেষকালে ঘোষণা হলো, এবার আমাদের গান শোনাবে নতুন বউ রিয়া। এদের এই সব কাণ্ড দেখে আমিও ততক্ষণে অনেকটা সহজ হয়ে গেছি। ঘোমটাটা টেনে নিয়ে হারমোনিয়ামের সামনে বসলাম। আর তখনই জ্যাঠা শ্বশুরের গলা শুনলাম, একটা কথা বলি রিয়া, আমরা কিন্তু ওই বৌমা বা নতুন বউ এসব বলতে পারবো না। তুমিও এই বাড়ির স্বাভাবিক সদস্য, তাই রিয়া নামেই ডাকা হবে।
আর ওই সব ঘোমটা টোমটার কোনো দরকার নেই। তুমিও তো এই বাড়ির মেয়ে হয়ে গেলে, তাই ঘোমটা বাতিল। আমি একটা সেমি ক্লাসিক্যাল আধুনিক গান গাইলাম। নতুন যাত্রা শুরু আমার এই পৃথিবীর বুকে। গানের শেষে সকলেই হাততালি দিয়ে উঠল, দারুণ গলা তোমার, খুব ভালো গেয়েছো। শেষ রবিবারের অনুষ্ঠানের নতুন কণ্ঠস্বর। পরে তিন্নিকে জিজ্ঞেস করেছিলাম, এই শেষ রবিবারের অনুষ্ঠানটা কি? তিন্নি জানিয়েছিল, মাসের শেষ রবিবারে আমাদের উঠোনে গান বাজনার আসর বসে। বাড়ির লোকেরা ছাড়াও প্রতিবেশীরা গান শুনতে আসে। কখনো কখনো অতিথি শিল্পীরাও যোগ দেন। আসল কথাটাই বলা হয়নি। আমার কর্তামশাই মানে সুমিত সিংহ রায় মানুষটা খুবই সংযত আর শান্ত প্রকৃতির। চেঁচিয়ে কথা বলে না, অবশ্য বেরসিক নয়। রসিকতা বোঝে, আবার রসিকতা করতেও জানে। প্রথম দিনেই আমাকে বলেছিল, আমাদের বাড়িতে সবাই সহজ স্বাভাবিক জীবন যাপন করে, তবু যদি কখনো কোনো বিষয়ে তোমার কোনো অসুবিধে হয় সহজভাবে আলোচনা করে নেবে, কোনো সংশয় যেন না থাকে। তাছাড়া বাড়ির অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি তোমাকেই করতে হবে, ওটা ভায়া মাধ্যমে হয় না। আমাদের যেহেতু যৌথ পরিবার, তাই তোমার হয়ে অন্যদের কিছু বলতে যাওয়া আমার পক্ষে শোভনীয় নয়। অবশ্য তার মানে এই নয় যে আমি তোমার পাশে নেই। আমার সাধ্যমতো তোমার সব ইচ্ছেই পূরণ করব, আর তোমাকেও অনুরোধ করব, আমার প্রতি তোমার যদি কোনো অভিযোগ বা অনুযোগ থাকে সেটা আমাকে সোজাসুজি বলবে। আলোচনার মাধ্যমে পৃথিবীর সব সমস্যার সমাধান করা যায়। সেই দিনই বুঝেছিলাম আমার বর খুব সংযত ও বুঝদার, তাই কয়েকদিনের মধ্যে আমাদের সম্পর্কটা মধুর হতে সময় লাগেনি। আমি পাহাড় ভালোবাসি শুনে বিয়ের দ্বিতীয় মাসেই আমাকে নিয়ে গ্যাংটক, কালিম্পং বেড়াতে গিয়েছিল, মানে হানিমুন আর কি। সেখানে গিয়ে আমাদের মানসিক নৈকট্য নিবিড় হয়েছে। তাছাড়া আগেই বলেছি, এদের অর্থাভাব নেই, কিন্তু পদ্ধতি আছে। আমার 3 শ্বশুর এই ব্যবসা আরম্ভ করেন। পরে আমার স্বামী আর কাকাতো দেওর কমল এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। এদের একটা ট্রাস্টি বোর্ড আছে, তারাই সব খরচপাতির হিসেবটা রাখে। পারিবারিক খরচ আসে ওই ট্রাস্টি বোর্ড থেকেই, আর বাড়ির প্রত্যেক সদস্য প্রতি মাসে কিছু হাত খরচ পায়। এমনকি যারা স্কুল কলেজে পড়ে তারাও বঞ্চিত হয় না। ওই হাত খরচ স্বাভাবিক জীবনের পক্ষে যথেষ্ট। এটাও একটা পদ্ধতি, যাতে কেউ জীবনযাত্রায় উশৃঙ্খল না হয়ে পড়ে। তাই প্রত্যেকের পাওনা নির্দিষ্ট, এবং বিয়ের পর থেকে আমিও ওই হাত খরচ পাওয়ার তালিকাভুক্ত হয়েছি। সত্যি কথা বলতে কি, এমন শ্বশুর বাড়ি পাওয়া যে কোনো মেয়ের পক্ষে সৌভাগ্যের লক্ষণ। আমার 3 শ্বশুর শাশুড়ি, দেওর ননদদের সঙ্গেও আমার সম্পর্কটাও 1 মাসের মধ্যে ভীষণ রকম স্বাভাবিক হয়ে গেছে। আমার ইচ্ছে মতো বাড়ির বাইরে যাওয়া বা বাপের বাড়ি যাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ নেই। বরের সঙ্গে ঘুরতে যাওয়ার ব্যাপারেও বরং সবাই উৎসাহ দেয়। এমনকি পোশাক পরিধান নিয়েও কোনো বাধ্যবাধকতা নেই, যদিও আমি এখনো শাড়িই পরি। আমার বরের সঙ্গে আমার সম্পর্কটা ভালোবাসার, প্রেমের, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমার দেওর ননদদের সঙ্গে আমার সম্পর্কটাও খুব সহজ। কাকার ছেলে মেয়ে তপু আর তিন্নির সঙ্গে আমার স্নেহের বন্ধন। আর জ্যাঠতুতো দেওর কমল আমার চেয়ে 2 বছরের বড় হলেও আমরা পরস্পরের বন্ধুর মতো। আমি আর কমল নানান বিষয়ে আলোচনা করি, তবে সবটাই বন্ধুত্বের সীমানায়। আমিও আমার সব কথা কমলের সঙ্গে শেয়ার করি, মানে ওই একই বাড়িতে শ্রদ্ধা, স্নেহ, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সবই পেয়েছি। আর শেষ রবিবারের অনুষ্ঠানের তো কথাই নেই। এত গান বাজনা, আড্ডা, গল্প আর খাওয়া দাওয়া প্রতি মাসেই যেন একদিন করে কোনো বিরাট উৎসব হয়ে যায়। আর যেটা বুঝেছি, এদের কাছে গানটাই সাধনা, পূজা, আরাধনা, সব কিছু।
আমি সৌভাগ্যবতী, কিন্তু সব আনন্দের মাঝে যখন একটা বিপর্যয় ঘটে তখন মনে হয় যেন পৃথিবীটাই বোধহয় টলে গেল। তৃতীয় মাসের শেষে আমার স্বামীকে দিল্লি যেতে হলো ওই ব্যবসার কাজের জন্যই। কোনো একটা আর্জেন্ট টেন্ডার জমা দিতে হবে দিল্লিতে, ডিফেন্স ডিপার্টমেন্টে। বাপ্পা বলল, মাত্র 3 দিনের ব্যাপার, টেন্ডারটা ব্যক্তিগতভাবে জমা করতে হয়। মাত্র 1 দিনের ব্যাপার, যাওয়া আসা নিয়ে 3 দিন, তাই তোমাকে মাত্র 3 দিন বিরহ যাপন করতে হবে। মান্নাদের একটা লাইন গেয়ে শুনিয়ে দিলাম, বিরহের জ্বালার পরে মধুর লাগে মিলন সুধা পান। যাবার আগে আমাকে অনেক আদর করে ফ্লাইট ধরতে বেরিয়ে গেল। প্রথম দিন পৌঁছানোর খবর, আর দ্বিতীয় দিনেও জানালো কাজ হয়ে গেছে, পরের দিন ফিরছে। ব্যাস, ওই শেষ ফোন। তারপর আর কোনো খবর নেই, না ফোন না ফিরে আসা। খবরে শুনলাম দিল্লিতে কোথায় যেন বম ব্লাস্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আর বাপ্পাও চুপ করে আছে কেন বুঝতে পারছিলাম না। বাড়ির সবারই খুব চিন্তা বাড়তে লাগলো। আমার শ্বশুররা দিল্লিতে বিভিন্ন জায়গায় ফোন করলেন, কিন্তু বিশেষ কিছু খবর পাওয়া গেল না। তার পরের দিন দিল্লি পুলিশ থেকে যে খবরটা এলো, সেটাকে খবর না বলে বজ্রাঘাত বলা ঠিক হবে। দিল্লির বম ব্লাস্টে বহু মানুষ মারা গেছে, তার মধ্যে সম্ভবত সুমিত সিংহ রায় নামে এক ব্যক্তি ছিলেন। আপনারা এসে দেহ শনাক্ত করে দিয়ে যান। আমি কিছু বুঝতে পারছিলাম না, এটা কি সত্যি নাকি দুঃস্বপ্ন। মাত্র 3 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। এই খবরটা বিশ্বাস করব না, হয়তো কোথাও ভুল হচ্ছে। যখন কাকা আর কমল আমাকে বলল, চলো রিয়া, তোমাকেও যেতে হবে, সত্যি মিথ্যের বিচার করতে হবে, তখনও আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, আমাকে কেন যেতে হবে। তবু যেতে হলো। কাকা আর কমলের সঙ্গে কিভাবে দিল্লি পৌঁছালাম আমার নিজেরই মনে নেই। তারপর যখন একটা ক্ষতবিক্ষত দেহ আমাদের দেখানো হলো, যার শরীর মুখ সব ক্ষতবিক্ষত হয়ে একটা মাংসপিণ্ডের মতো পড়ে আছে, আমি দেখতে পারছিলাম না, বমি করে ফেললাম। মুখ দেখে কিছু বোঝা যাচ্ছিল না। কাকা ওর রক্তাক্ত জামাকাপড় আর হাতের লোহার আংটিটা দেখে ওকে শনাক্ত করলেন। তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না ওটা সুমিত সিংহ রায়, আমার স্বামী। কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে হয়। কাকা ওকে ছোট থেকে দেখছেন, তাই আমার থেকে ভালো বুঝবেন। মনে সংশয় নিয়ে, দ্বিধা আর অসহায়তা নিয়ে ফিরে এলাম। মৃতদেহ মিলিটারি থেকেই ওখানেই সৎকারের ব্যবস্থা করে দিল। আমার জীবনে অন্ধকার নেমে এলো। আমার বাবা মা ছুটে এলেন। ভেবেছিলেন আমাকে হয়তো বাপের বাড়িতে ফেরত পাঠানো হবে। ঠিক তখনই আমার জ্যাঠা শ্বশুর বাবা মাকে বললেন, ও তো আমাদের বাড়ির মেয়ে, আমাদের পরিবারের অন্তর্গত, আপনারা তো কন্যাদান করে দিয়েছেন, এখনো আমাদের কন্যা। বাবা মা অবাক হয়ে শুধু দেখলেন, হয়তো মনে মনে আমার শ্বশুর বাড়ি ভাগ্য নিয়ে তৃপ্ত হলেন। আমি শ্বশুর বাড়িতেই থেকে গেলাম। আমার ওপর কোনো বিধি নিষেধ আরোপ করা হলো না। বলা হলো আমার জীবন স্বাভাবিকভাবেই চলবে, আমার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ বাড়ির মেয়ের মতোই হবে। আমি শুধু মনে মনে ভাবলাম, আমার জীবনে যে একজন স্বামীর উপস্থিতি আমাকে চারপাশ থেকে ঘিরেছিল, সেটুকুই আমার সবচেয়ে বড় হারিয়ে যাওয়া। 3 মাসের মধ্যে আমার দাম্পত্য জীবন ফুরিয়ে গেল। তবু আমি এই জীবন নিয়ে শ্বশুর বাড়ির একজন হয়ে থেকে গেলাম। সুমিতের কথা কেউ আমাকে বলে না, ওটা সবাই সযত্নে এড়িয়ে চলে, যাতে আমার স্মৃতি আমাকে আহত না করে। এমনি করেই দিন, সপ্তাহ, মাস এগিয়ে চলল। 1 বছর পেরিয়ে গেল। আমার জীবন সবই আগের মতোই চলতে লাগলো, শুধু জীবন থেকে একজন মানুষ হারিয়ে যাওয়া ছাড়া। 1 বছর পরে হঠাৎ একদিন কাকা আর কাকিমা আমাকে ঘরে ডাকলেন। বললেন, রিয়া, তোমার বিবাহিত জীবন মাত্র তো 3 মাসের, কিন্তু জীবন তো অনেক বড়। সেই জীবন একলা কাটানো তো সম্ভব নয়। আর তো কোনো উপায় নেই কাকা। হ্যাঁ, আমরাও সেটা ভাবছি, যদি কোনো উপায় হয়। মানে? রিয়া, যদি আমরা তোমার আবার বিয়ে দিই। কি বলছেন? হ্যাঁ, ভেবেই বলছি। না, সেটা সম্ভব নয়।
বিবাহিত জীবন আমার ভাগ্যে ছিল না, তাই হারিয়ে ফেলেছি। ভাগ্যের কথা ভাবলে জীবনের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়। না কাকা, এটা সম্ভব নয়। কেন? আজকাল তো ডিভোর্সি বিধবা অনেকেরই বিয়ে হয়। তবুও আমি ভাগ্যক্রমে যে শ্বশুরবাড়ি পেয়েছি, যে ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, সেটুকু আর হারাতে চাই না। আপনাদের স্নেহ ভালোবাসা নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেব। কাকা কাকিমা অনেকক্ষণ কি যেন ভাবলেন, কিন্তু আমাকে কিছু বললেন না। আমি শুধু বললাম, আমিও আপনাদের ছেড়ে থাকতে পারবো না। এত ভালোবাসা আর স্নেহ আর কোথায় পাবো? বেশ, তোমার কথা শুনলাম, দেখি কি হয়। তারপর বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে ওনাদের ভাবনা শেষ হলো না। নিজেদের মধ্যে কি আলোচনা হলো সেটা জানি না, কিন্তু আমাকে আর কিছু বললেন না। আমিও জানার চেষ্টা করলাম না, কারণ এইটুকু বুঝেছিলাম আমার কষ্টে ওনারাও কষ্ট পাচ্ছেন। ওনারা তাই সেটা লাঘব করার কথা ভাবছেন। কিন্তু আমি জীবনে যা হারিয়েছি সেটা আর ফেরত পাবো না, কিন্তু যেটুকু পেয়েছি সেই স্নেহ ভালোবাসা, সেটাও অনেক বড় পাওয়া। কিন্তু আবার প্রশ্নের মুখোমুখি হতে হলো। এবারে আমার শ্বশুর মশাই আর কাকা দুজনে মিলে হঠাৎ একদিন গল্পচ্ছলে জানতে চাইলেন আমার কোনো অসুবিধে হচ্ছে কিনা, কিংবা তপু, তিন্নি বা কমল আমার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করছে কিনা। না না, ওরা প্রত্যেকেই ভীষণ ভালো। ওদের সঙ্গে কথা বলে, গল্প করে, শপিংয়ে গিয়ে আমি খুব আনন্দে আছি। ওরা সবাই বড্ড ভালো। কমল কি বলে? কি আর বলবে, আসলে ও তো আমার থেকে মাত্র 2 বছরের বড়, তাই আমাদের মধ্যে সম্পর্কটা পারিবারিক সম্পর্কের চেয়েও বেশি। আমরা পরস্পরের বন্ধুর মতো। খুব ভালো। তবে একটা কথা বলি, আমরা তোমার আবার বিয়ে দিতে চেয়েছিলাম, তুমি রাজি হওনি। বলেছিলে এই পরিবারের আশ্রয় তুমি হারাতে চাও না। হ্যাঁ, তাই আমার দুর্ভাগ্যে আমি আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের কাছ থেকে যা পেয়েছি সেটা আমার পরম পাওয়া। আপনাদের পরিবারের অংশ হয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। মা, যদি এমন কোনো ব্যবস্থা হয় যে তুমি এই বাড়িতেই রইলে, আবার তোমার বিয়েও হলো, এটা হয় না। দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। তাছাড়া আমি তো আবার বিয়ে করার কথা ভাবিনি কখনো। আমরা ভেবেছি, কমল তো তোমার বন্ধুর মতো, তুমি নিজেই বলেছ। আবার সত্যিকারের স্বামী স্ত্রীও তো পরস্পরের বন্ধু হয়ে ওঠে। যদি কমলের সঙ্গে তোমার... কি বলছেন? আমি তার দাদার স্ত্রী ছিলাম। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বলবে? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বলাটা বেশি দরকারি, নাকি তোমার জীবনের পূর্ণতা পাওয়াটা বেশি প্রয়োজন? চুপ করে গেলাম। এ কি অদ্ভুত প্রস্তাব! এমনটা তো আমি কল্পনাও করিনি। অস্বীকার করব না, কমল খুব ভালো মানুষ, সত্যিকারের ভালো। অমন মানুষকে যে স্বামী হিসেবে পাবে সেও হবে সৌভাগ্যবতী। কিন্তু আমি কেন? আমার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। ঠিক ভুলের বিচার করার শক্তিও বোধহয় হারিয়ে ফেলেছিলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। কিন্তু তার 2 দিন পরে, যেদিন আমার বাবা মা এলেন, আমার সঙ্গে কথা বললেন, আমি আরও দ্বিধায় ডুবে গেলাম। বাবা বললেন, এমন শ্বশুর বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। এনারা এতটাই বাস্তববাদী যে তোর দুঃখে কষ্ট পাচ্ছেন। তাছাড়া তোকে তো সুখে রাখার, আনন্দে রাখার চেষ্টা করছেন, কিংবা হয়তো তোকে পুত্রবধূ হিসাবে পেয়ে তারই পরম্পরাটা বজায় রাখতে চাইছেন। আমার মনের মধ্যে উথাল পাথাল হলো। জোয়ার ভাটার জলে দুলতে লাগলাম। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিন কাটতে লাগলো। তারপর হঠাৎ একদিন দেখলাম ম্যারেজ রেজিস্ট্রারের ঘরে আমি আর কমল পাশাপাশি বসে খাতা আর কাগজে সই করছি। সামাজিক অনুষ্ঠান হয়তো হলো না, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসার লোকজন ও প্রতিবেশীদের নিয়ে একটা মিলন অনুষ্ঠান হলো। অনেক গান বাজনা আর খাওয়া দাওয়া হলো। আর আমি সেই আচ্ছন্নতার মধ্যে কমলের স্ত্রী হলাম। কারা কারা আমায় দেখে বিদ্রূপের হাসি হাসলো বা ঠোঁট বেঁকালো সেটাও আমি খেয়াল করতে পারলাম না।
সব দুঃখই ধীরে ধীরে কমে আসে, সব স্মৃতি ধীরে ধীরে মলিন হয়। আমাদের জীবন অভ্যেসের দাসত্ব মেনে এগিয়ে চলে। বাপ্পার স্মৃতি মাঝে মাঝে এসে মগজের কোষে হামলা করে, কিন্তু সেটা কারো কাছে প্রকাশ করি না। কমল ওর দাদার মতোই বুদ্ধিমান, বাস্তববাদী ও বুঝদার, কখনো পুরনো কথা আলোচনা করে না। তারপর কয়েক মাসের মধ্যেই বুঝলাম কমল নিজের স্ত্রী মর্যাদা দিতে জানে, ভালোবাসে, আমার ভালো মন্দের দিকে খেয়াল রাখে। কমল নিজ গুণেই আমার স্বামী হয়ে উঠল। আমিও ধীরে ধীরে ওর ভালোবাসায় আচ্ছন্ন হয়ে পড়লাম। কখনো অজান্তেই যেন ওকে ভালোবেসে ফেললাম। পুরনোকে হয়তো ভুলতে পারলাম না, কিন্তু সেই স্মৃতিকে মনের গহনে বন্ধ করে রাখতে শিখলাম। আমরা সার্থক স্বামী স্ত্রী হয়ে উঠলাম। সব পুরনো ব্যথাই আস্তে আস্তে আবছা হয়ে ওঠে। পরিবারের সকলেই আমাকে আগের মতোই স্নেহ করত। তাছাড়া বাড়ির সাংগীতিক পরিবেশ ক্রমশ মনের সব অপরাধবোধ ধুয়ে দিল। 2 বছর পরে আমাদের একটি সন্তান এলো পৃথিবীর বুকে, আর আমরা দুজনে সেই সন্তানের বাঁধনে নিবিড় হলাম। তারপর আরও 2 বছর কেটে গেল। আমাদের কন্যা এখন 2 বছরের। বাড়ির সবাই সেই নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে, কিন্তু জীবন তো সরল পথে চলে না। কখনো কখনো জীবনও পরীক্ষার বাঁকে এসে পৌঁছয়। তবে এবারের ঘটনাটা আরও হৃদয় বিদারক। হঠাৎ একদিন কাকিমা চেঁচিয়ে উঠলেন, বাপ্পা ফিরে এসেছে, সবাই এসো, বাপ্পা এসেছে। কি কি বলছে কাকিমা? বাপ্পা মানে সুমিত, মানে আমার প্রথম স্বামী জীবিত আছে? 5 বছর পরে ফিরে এসেছে কি করে? এটা কি সম্ভব? বাড়ির সবাই ছুটে এলো, আমিও গেলাম। যাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল সেই সন্তান যদি ফিরে আসে, সব বাড়িতেই আনন্দের বন্যা বয়ে যায়। আমাকে দেখে বাপ্পা জিজ্ঞেস করলো, কেমন আছো? কি উত্তর দেব? এখন যে আমার জীবনের পারিবারিক গঠনটা ভিন্ন হয়ে গেছে। মুখ দিয়ে কথা বেরোলো না, শুধু ঘাড় নেড়ে বোঝালাম ঠিক আছি। বাপ্পাকে ঘরে নিয়ে আসা হলো। কাকা বললেন, আমরা তো মানে কি? কাকা কমলের দিকে তাকিয়ে বললেন, আমরা তাহলে কার দেহের সৎকার করলাম? বাপ্পার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বলল, ও, তোমরা আমার দেহ সৎকার ইতিমধ্যেই করেছ? না মানে কি হয়েছিল বলবে? আমরা খবর পেলাম দিল্লিতে একটা বম ব্লাস্ট হয়েছে, চিন্তায় পড়লাম। তোকেও ফোন করে পাওয়া যাচ্ছিল না। পরের দিন খবর পেলাম তুই নাকি ওই বিস্ফোরণের এলাকায় ছিলি। কোনো একটা অনলাইন পেমেন্টের স্লিপ ওখানেই পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আমি আর দেশপান্ডে ওখানে একটা রেস্তোরাঁয় লাঞ্চ করেছিলাম, অনলাইনে পেমেন্ট করেছিলাম। স্লিপটা তেমন কোনো কাজে লাগে না, ফেলে দিয়েছিলাম। তারপর দেশপান্ডে ফিরে গেল আর আমি 2-1 জিনিস কিনে একটা অটো ধরে হোটেলে ফিরে এসেছিলাম। হয়তো ওই স্লিপের সূত্র ধরেই ওরা আমাকে মৃত বলে ধরে নিয়েছিল। কিন্তু তোমরা তাহলে কার দেহ সৎকার করলে? জানি না। সেই মানুষটার শরীর মুখ সব ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, চেনা যাচ্ছিল না। কিন্তু আমাদের মন তখন দিশেহারা। নীল রঙের প্যান্ট আর হাতের স্টিলের আংটি দেখে মনে হলো ওটা তুই। আমাদের দুশ্চিন্তার কারণে তখন ওদের কথাটাই সত্যি মনে হলো। কিন্তু তারপর তো তোকেও ফোনে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, আমি হোটেলে ফিরে এসে টিভিতে ওই বম বিস্ফোরণের খবর দেখছিলাম, আর তখনই ঘরের দরজায় কেউ নক করলো। দরজা খুললাম, দেখি দিল্লি পুলিশের লোক। কিছু বোঝার আগেই ঘরে ঢুকে এলো। আমার দিকে তাকিয়ে বলল, সুমেধ সিং। বলতে গেলাম, না আমি তো। কিন্তু কিছু বলার আগেই দুজন আমাকে চেপে ধরল, মোবাইলটা কেড়ে নিল, সারা শরীর সার্চ করলো আর ঘোষণা করলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট বলে আমার হাতে হাত কড়া পরিয়ে দিল। আমার ব্যাগ সুটকেস সার্চ করলো, জিনিসপত্র এলোমেলো ছড়ানো পড়ে রইল। আমাকে টানতে টানতে নিয়ে গেল প্রিজন ভ্যানের কাছে। ওরা হিন্দিতেই কথা বলছিল। আমিও হিন্দিতেই বললাম, আপনাদের ভুল হচ্ছে, আমি সুমিত সিং নই, আমার নাম সুমিত সিংহ রায়। হ্যাঁ, টেরোরিস্টদের অমন অনেক নাম থাকে। দেখুন, আমি বাঙালি, আমাদের অমন নাম হয় না।
হ্যাঁ, জানি তুমি বাঙালি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি সব কিছু। সব ভাষাগুলো নিশ্চয়ই শিখেছ। বিভিন্ন জায়গায় আর কত নাম আছে। মানিব্যাগ থেকে আইডেন্টিটি কার্ড বের করতে গেলাম, সঙ্গে সঙ্গে কেড়ে নিল। তারপরে প্রথমে পুলিশ কাস্টাডি, দিনের পর দিন জিজ্ঞাসাবাদ, প্রশ্নবাণ, ধমক, এমনকি মারধরও চলল। আর শেষে বিনা বিচারে জেলে আটক হয়ে রইলাম দিনের পর দিন, মাস, বছর। আমাকে সুমেধ সিং এর ফটো দেখিয়েছিল, অবাক হয়েছিলাম। সত্যি দাড়ি গোঁফে ঢাকা সুমেধ সিং এর সঙ্গে আমার মুখের অনেকটাই মিল আছে। অবাক হয়ে বাপ্পার গল্প শুনছিলাম। আমরা যাকে মৃত ভেবেছিলাম সে যে অমন ব্যাপারে টেরোরিস্ট হিসেবে মিথ্যে ঝামেলায় জড়িয়ে আছে কেউ কল্পনাও করেনি। তারপর তারপর বাপ্পা আবার বলে চলল, আর সুমেধ সিং এর মতো নরহত্যাকারী, দেশের বিভিন্ন জায়গায় বম ব্লাস্ট করানো, সরকারি ও জনগণের সম্পত্তির ক্ষতি করা আসামির জন্য আমি ওই দেশদ্রোহী বন্দী হয়ে কারাগারে আটকে রইলাম। প্রথমে আমাকে জেলের মধ্যে একটা সিঙ্গেল সেলে রাখা হলো। কোনোভাবেই কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না। ওরা নিশ্চিত ছিল যে আমি সেই অপরাধী। আমি বুঝে গেলাম কোনো অপরাধ না করেও আমাকে জেলের কুঠুরির মধ্যে জীবনপাত করতে হবে। অসহায়ের মতো মেনে নিতে বাধ্য হলাম। তারপর ধীরে ধীরে জেনারেল সেলে পাঠানো হলো। কিন্তু ওই একটাই শর্ত, কারো সঙ্গে যোগাযোগ করা যাবে না। তাতে নাকি আমার দলের লোকেরা সাবধান হয়ে যাবে। আমি দেশদ্রোহী চিহ্নিত হলাম। আমার শাশুড়ি গিয়ে বাপ্পাকে জড়িয়ে ধরে কাঁদলেন অনেকক্ষণ। সন্তানের কষ্ট তো মায়ের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসে। বাড়ির সকলেই মুহ্যমান হলো। আর আমি যেন নতুন করে আমার অজান্তেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পড়লাম। এ কি অদ্ভুত সামাজিক সংকট এলো আমার জীবনে। আমি বর্তমানে কমলের স্ত্রী, আর এখন এই 5 বছর পরে আমার প্রথম স্বামী ফিরে এসেছে। তাহলে আমি কে? আমি কি? জানো মা, বাপ্পা বলে চলল, আমার একটাই তখন সঙ্গী ছিল গান, সঙ্গীত। আপন মনে জেলে বসে গান গাইতাম, নিজেকে খুঁজে পেতে চাইতাম, কিংবা নিজের আসল অস্তিত্বটাকে জাগিয়ে রাখতাম। 3য় বছরে জেলের মধ্যেই গান বাজনা নাটকের আয়োজন করা হলো। কয়েদিরা সবাই যোগদান করলো, আমিও। আমার গানকে প্রকাশ করার সুযোগ পেলাম। 5ম বছরে বিখ্যাত সঙ্গীত শিল্পী ওস্তাদ মীর আলী খান এলেন প্রধান অতিথি হিসাবে। আমার গান শুনে খুব প্রশংসা করতেন। শেষে আমায় কাছে ডাকলেন। আমার গানের গলার অনেক প্রশংসা করলেন। আমার গানের শিক্ষা নিয়ে জানতে চাইলেন। জানালাম, আমি 7 বছর শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছি। এটা আমাদের পারিবারিক ব্যাপার। সবারই সুরজ্ঞান প্রবল, কিন্তু এই বন্দি জীবনে তার স্ফুরণ হলো না। তিনি বললেন, আমি যদি তোমাকে শিষ্য হিসাবে পেতাম, আমি নিশ্চিত যে তুমি সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হতে পারতে। কিন্তু নিয়ম কানুনের বেড়া বড় কঠোর। এটা শুধু তোমার ক্ষতি নয়, একজন ভালো ছাত্র পাওয়াও শিক্ষকের সৌভাগ্য। এই প্রথম সুযোগেই একবার ভাবলাম ওনাকে বলি আমার বাড়ির সঙ্গে ফোনে কথা বলতে, যদি কোনো উপায় হয়। আবার ভাবলাম বাড়ির ছেলে সন্ত্রাসবাদী হিসেবে 5 বছর ধরে জেল খাটছে, এটা জানাজানি হলে সেটাও আমাদের পরিবারের পক্ষে সম্মানজনক হবে না। তাছাড়া 5 বছর তো পার হয়ে গেছে, এখন জেনেই বা কী হবে? আদৌ কোনো সুরাহা হবে কিনা সে সম্ভাবনা বোধহয় নেই। তাই শেষে কিছু বললাম না। তাহলে তুই ছাড়া পেলি কি করে? 5ম বছরের শেষে আসল সুমেধ সিং ধরা পড়ল, অনেক অস্ত্র শস্ত্র সমেত। পুলিশের সঙ্গেও গুলি বিনিময় হয়েছিল, কিন্তু শেষ অবধি পারেনি, ধরা পড়ে গেল। কি বলছিস? হ্যাঁ, তখন ওরা বুঝতে পারে যে আমি সুমেধ সিং নই। মৌখিক দুঃখ প্রকাশ করে আমাকে ছেড়ে দিল। আর তোর জীবন থেকে যে 5টা বছর নষ্ট হলো, রাষ্ট্র তার দায় নেয় না। আমি যে ছাড়া পাচ্ছি সেটাই নাকি আমার সৌভাগ্য। আসল সুমেধ সিং ধরা না পড়লে তো আমাকে চিরজীবন জেলের কুঠুরিতেই কাটাতে হতো। বাহ রে আইন! ওরা আমাকে ব্যাখ্যা করলো, রাষ্ট্রের সুরক্ষার জন্য যা করা হয় তার বিরুদ্ধে কিছু করা যায় না। তাই আমার ছাড়া পাওয়াটাই নাকি রাষ্ট্রের পক্ষে আমার প্রতি সহমর্মিতা। কাকা বললেন, কিন্তু এখন যে সব হিসাব উল্টে গেছে। তুই মারা গেছিস ভেবে আমরা রিয়ার কমলের বিয়ে দিয়েছি। গত 4 বছর ধরে ওরা বিবাহিত। আমরা তো জানতাম না যে তুই বেঁচে আছিস, আবার ফিরে আসবি। তাই রিয়ার জীবনটা যাতে ব্যর্থ না হয়, তাই আমরাই ওই বিয়ের ব্যবস্থা করেছিলাম।
ওদের একটি 2 বছরের সন্তানও আছে। আমি হতবাক হয়ে শুধু সকলের কথা শুনছিলাম। আমার কি হবে আমি জানি না। আমি তাহলে এখন কার স্ত্রী? সমাজ কি বলে, আইন কি বলে, আমার জানা নেই। কিন্তু আমি যে এক অদ্ভুত ঘূর্ণিপাকে আটকে গেলাম। বাপ্পা অনেকক্ষণ চুপ করে বসে রইল। ভাবলো, কি ভাবলো জানি না। হয়তো পারিবারিক জীবনে আর সমাজ জীবনে যে সমস্যা, যে জটিলতা সৃষ্টি হবে সেই কথা চিন্তা করলো। বোধহয় নিজের মনকে সংহত করার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আমার কাছে এলো। অনেকক্ষণ ধরে আমাকে দেখলো, আমিও তাকালাম ওর দিকে। দু চোখে কেমন যেন অসহায়তা ফুটে আছে। সেই দৃষ্টির অসহায়তা একটু একটু করে নির্লিপ্ততায় বদলে গেল। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, রিয়া, আমাদের জীবনে যা কিছু ঘটে গেছে তার জন্য আমরা দুজনের কেউই দায়ী নই। তুমি বিব্রত হইও না। যা কিছু ঘটেছে আমাদের তাতে হাত ছিল না। তারপর একটু থেমে বলল, রিয়া, তোমার সন্তানকে দেখাবে না? অবাক হয়ে তাকালাম বাপ্পার দিকে। এতটা সহনশীলতা মানুষের থাকতে পারে? বিশ্বাস হচ্ছিল না। মেয়েকে নিয়ে এলাম। বাপ্পা বলল, খুব সুন্দর মেয়ে হয়েছে, বড় হয়ে যেন তোমার মতো হয় এই কামনা করব। তারপর আমার শ্বশুর মশাইয়ের দিকে ফিরে বলল, জেঠু, বাবা আর কাকা, তোমাদের আসল কথাটা বলি। আমি তো এখানে থাকার জন্য আসিনি। শুধু ছাড়া পাওয়ার পরে একবার তোমাদের দেখতে এসেছিলাম, জানাতে এসেছিলাম। আমি তো আমার জীবনের লক্ষ্য স্থির করেই নিয়েছি। চলে যাব গোয়ালিয়রে গুরুগৃহে। ওস্তাদ মীর আলী খান আমাকে তালিম দেবেন। আমি আসার আগে ওনাকে সব কথা বলে এসেছি। সবাই চমকে উঠলাম, এ কি কথা শুনছি। বাবা বললেন, বাড়ির ছেলে হয়ে? হ্যাঁ বাবা, বাড়ির ছেলেই তো। শুধু বিদ্যার্জনের জন্য কয়েক বছরের জন্য বাইরে যাচ্ছি, এটাই ভেবে নাও। শুধু আশীর্বাদ করো যেন সঙ্গীতকে অন্তরে ধারণ করতে পারি। খান সাহেব বলেছেন আমার নাকি ভবিষ্যৎ উজ্জ্বল। তবে আমি ভবিষ্যৎ, খ্যাতি বা অর্থ নয়, শুধুমাত্র সঙ্গীতকে আত্মস্থ করতেই যাব। সকলের জন্য আমার শ্রদ্ধা রইল, ছোটদের জন্য অনেক ভালোবাসা, আর রিয়ার জন্য সুখী সংসারের শুভ কামনা। বাচ্চাটার জন্য থাকবে নিজের মায়ের মতো নারী হওয়ার আশীর্বাদ। বাড়ির সকলেই অনেক কান্নাকাটি করলো, কিন্তু সুমিত সিংহ রায় নিজের সংকল্পে অটল। নিজের ঝোলাটা কাঁধে নিয়ে হাসি মুখে সদর দরজা অবধি এগিয়ে গেল। তখনই জ্যাঠামশাই সুমিতের কাছে গেলেন। দুটো নোটের বান্ডিল ওর হাতে ধরিয়ে দিলেন। আপাতত এটাই রাখো। প্রথমেই একটা মোবাইল কিনবে, আর ওখানে গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্ট ডিটেলস আমাকে জানাবে। বাড়ির অন্যান্য সদস্যদের মতো এই বাড়ির সদস্য হিসাবে তোমার যা প্রাপ্য টাকা প্রতি মাসেও অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তারপর সুমিত সকলের দিকে ফিরে বলল, সবাই ভালো থেকো। কথা দিচ্ছি আমিও ভালো থাকব। মনে হলো কি যেন একটা গান ও গুনগুন করতে করতে বেরিয়ে গেল। গানটা বুঝতে পারলাম, আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে, গেছে বেঁকে, গেছে বেঁকে। একজন সন্ন্যাসী যেন তার সঙ্গীত সাধনার বৈরাগ্যকে আপন করে সামনের রাস্তার বাঁকে হারিয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।